আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। ঘড়িতে সময় ঠিক 11টা বাজে এবং আমি তোমাদের সামনে হাজির তানজিরুল হোসেন রাব্বি, প্রভাষক ফিনান্স, ব্যাংকিং ও বিমা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে আমরা নতুন একটি অধ্যায় শুরু করেছিলাম, দ্যাট মিন্স ফিনান্স ফার্স্ট পেপার, তৃতীয় অধ্যায় টাইম ভ্যালু অফ মানি, অর্থের সময়মূল্য। এবং আজকে আমাদের দ্বিতীয় ক্লাস এই চ্যাপ্টারের উপরে। আমরা আজকের ক্লাসে অর্থের সময়মূল্য তৃতীয় অধ্যায়ের সূত্রাবলী আলোচনা করব, অর্থাৎ এখানের বেসিক কিছু ফর্মুলা আমরা আলোচনা করব। হাউ ক্যান উই সলভ দ্য ম্যাথমেটিক্যাল প্রবলেম, অর্থাৎ পরীক্ষায় আমাদের যে উদ্দীপকগুলো আসবে বা বইতে যে সমস্ত গাণিতিক সমস্যা আছে সেগুলো আমরা কিভাবে সমাধান করব সেটা নিয়ে আমি আলোচনা করব। তো তোমরা অনেকেই আমাদের সাথে জয়েন করে ফেলেছো। যারা যারা জয়েন করেছো তাদের সবাইকে আমি আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। তো যারা যারা আমাদের ক্লাসে আজকে জয়েন করেছো, তোমাদের এখন একটাই কাজ। প্রথম আমরা কিছু সময় তোমাদের জন্য অনুরোধ করি, সেটা হলো ক্লাসটা তোমার নিজের ওয়ালে শেয়ার দাও। কারণ তুমি যত বেশি ক্লাসটা শেয়ার দেবে, তত বেশি বিভিন্ন বন্ধুরা আমাদের ক্লাসটা সেটা নিয়ে আমি আলোচনা করব, তো আমাদের ক্লাসে জয়েন হতে সহযোগিতা পাবে। তা আমিও ক্লাসটা আমার বিভিন্ন গ্রুপে এবং বিভিন্ন শিক্ষকদের গ্রুপে শেয়ার দিচ্ছি। তোমরা এখন যে কাজটা করবা, অবশ্যই তোমাদের রোল নাম্বারটা লিখে দেবে শিক্ষার্থী বন্ধুরা। কারণ যারা যারা আমাদের সাথে ক্লাসে আছো, এটা কিন্তু একটা ডিজিটাল হাজিরা, ওয়ান কাইন্ড অফ ডিজিটাল অ্যাটেন্ডেন্স, অর্থাৎ কারা কারা তোমরা আমাদের সাথে ক্লাসটা করতেছো। তো অবশ্যই তোমরা ক্লাসে তোমাদের রোল নাম্বারগুলো লিখে দাও, যাতে আমরা বুঝতে পারি যে কারা কারা আমাদের ক্লাসে আসো। এবং আমি আবারও বলতেছি যে বিগত ক্লাসে আমি কিন্তু কিছু আলোচনা শুরু করছিলাম এই অধ্যায়ের, এবং মোস্ট প্রবাবলি আমি একটা গাণিতিক সমস্যাও কিছু সমাধানের টেকনিক তোমাদেরকে দেখাই দিয়েছিলাম প্রিয় শিক্ষার্থীরা। এবং আমি তোমাদেরকে অনুরোধ জানাচ্ছি যে তুমি যদি আমার সেই ক্লাসটা মিস করো, নো প্রবলেম, জাস্ট গো টু মাই ইউটিউব চ্যানেল, অ্যান্ড ইন মাই ইউটিউব চ্যানেল ইউ মাস্ট ফাইন্ড এ প্লেলিস্ট নেম চ্যাপ্টার 3 ফিনান্স ফার্স্ট পার্ট টাইম ভ্যালু অফ মানি। ওখানে আমার ক্লাসগুলো সাজানো আছে, এবং আজকের ক্লাসটাও আমি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এবং তুমি যদি আজকের ক্লাসটা ঠিকমতো না বুঝতে পারো, তোমার ইন্টারনেট প্রবলেম বা ডাটা বা নেটওয়ার্ক বা কোনো কারণে বাফারিং হতে বা লাইভ যদি তুমি ঠিক ভালোভাবে না দেখতে পারো, নো প্রবলেম, আফটার দ্য এন্ড অফ দিস ক্লাস ইউ ক্যান গো মাই ইউটিউব চ্যানেল। আমাদের কলেজের ইউটিউব চ্যানেলে এই ক্লাসটা থাকবে, আমার ইউটিউব চ্যানেলে থাকবে, আমার অফিসিয়াল ফেসবুক পেজে ক্লাসটা থাকবে, তোমরা ওখান থেকে ক্লাসটা দেখে নিতে পারো। এবং আজকের এই ক্লাসের সাথে রিলেভেন্ট আমি কিছু ক্লাস এর আগে নিয়ে ফেলেছি, সেটা হলো আমাদের সংসদ টিভির কিশোর বাতায়নে আমি কিছু ক্লাস নিছি, ওগুলোর লিঙ্ক তোমাদের গ্রুপে দেওয়া আছে। তোমরা আজকের ক্লাসটা তো ভালোভাবে করবেই, প্রয়োজনে ওই লিঙ্কের থেকে ওই ক্লাসগুলোও করবে, ওগুলো আমার পেজেও দেওয়া থাকবে, আমার ইউটিউব চ্যানেলেও আছে। তাহলে কি হবে, তাহলে তোমার মানে এই যে আন্ডারস্ট্যান্ডিং, তোমার এই যে লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ এই অধ্যায়ের গাণিতিক সমস্যা এবং সূত্রগুলি বোঝার যে বোধগম্যতা বা লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং অবশ্যই তোমাদের বাড়বে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি ক্লাসটা এখনই শুরু করতে যাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমি গত দিন তোমাদের সাথে আলোচনা করেছিলাম, তোমাদের মনে আছে যে আমরা যে অধ্যায়টা নিয়ে এখন আলোচনা করতেছি, আমাদের এই অধ্যায়টার সাথে দুটো টার্ম জড়িত, একটা হলো প্রেজেন্ট ভ্যালু আর একটা হলো ফিউচার ভ্যালু। অর্থাৎ এখানে আমরা ভবিষ্যৎ মূল্য বা ফিউচার ভ্যালু নির্ণয় করি, আর একটা হলো আমাদের প্রেজেন্ট ভ্যালু বা বর্তমান মূল্য আমরা নির্ণয় করি, রাইট? তো গত ক্লাসে আমি সময়রেখা অঙ্কন করেছি এবং এই সময়রেখার মাধ্যমে তোমাদেরকে দেখাইছি যে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য অর্থের সময় মূল্যের সাথে কিভাবে জড়িত। এবং আমি বলেছি যে আজকের 1 টাকার মূল্য ভবিষ্যতের 1 টাকার চেয়ে বেশি গুরুত্ব রাখে। আজকের 1 টাকা অবশ্যই ভবিষ্যতের 1 টাকার চেয়ে বেশি গুরুত্ব, অর্থাৎ আমাদের এই বর্তমান টাকা বা বর্তমান মূল্যকে আমাদের বেশি গুরুত্ব দিতে হবে। তার মানে আমাদের একই সাথে যেভাবে বর্তমান মূল্য জানতে হবে, হাউ ক্যান উই ক্যালকুলেট প্রেজেন্ট ভ্যালু, অলরেডি উই হ্যাভ নোন দ্যাট দ্য প্রসেস বাই হুইচ উই গেট প্রেজেন্ট ভ্যালু ইজ কল্ড ডিসকাউন্টিং। অর্থাৎ যে পদ্ধতিতে আমরা বর্তমান মূল্য বের করি সেটাকে আমরা বলি বাট্টাকরণ। অন দ্য আদার হ্যান্ড, দ্য প্রসেস বাই হুইচ উই ক্যান ক্যালকুলেট ফিউচার ভ্যালু ইজ কল্ড ডিসকাউন্টিং। অর্থাৎ ভবিষ্যৎ মূল্য বের করার প্রক্রিয়াকে আমরা বলি ডিসকাউন্টিং বা কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধিকরণ। তাহলে আজকে আমরা সূত্রগুলো শিখব যে কিভাবে আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব, কিভাবে আমরা বর্তমান মূল্য নির্ণয় করব, সেই বিষয়গুলো আমরা এখন শেখার চেষ্টা করব।
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সামনে দেখো তিনটা বাক্য লেখা আছে। একটা হলো এককালীন নগদ প্রবাহ, আর একটা হলো মিশ্র বা অসমান নগদ প্রবাহ, আর একটা হলো সমান নগদ প্রবাহ বা বার্ষিকী। তো এখানে প্রত্যেকটা শব্দের শেষে দেখা আছে, দেখো নগদ প্রবাহ। কি লেখা আছে দেখো? নগদ প্রবাহ। কি লেখা আছে? নগদ প্রবাহ। হোয়াট ইজ ক্যাশ ফ্লো? নগদ প্রবাহ কি? নগদ প্রবাহ হলো আমরা যে ব্যবসায় বিনিয়োগ করি, আমরা যে বিভিন্ন প্রজেক্টে বিনিয়োগ করি, এটা একটা নগদ প্রবাহ। আবার বিনিয়োগ করার পর ওখান থেকে যেটা আমাদের পকেটে আসে সেটাও এক ধরনের নগদ প্রবাহ। ক্যাশ ফ্লো মানে হলো তুমি যে ব্যবসায় যে তুমি বিভিন্ন টাকা ইনভেস্ট করো বা বিভিন্ন প্রজেক্টে ইনভেস্ট করো, আবার ওখান থেকে কিন্তু তুমি আবার টাকাটা পাও, এগুলো সবই হলো নগদ প্রবাহ। যেমন আমি একটা উদাহরণ যদি বলি, যে একজন ফটোকপি দোকানদার সে একটা মেশিন কিনছে, একজন ফটোকপি দোকানদার সে একটা মেশিন কিনছে। তাহলে এই মেশিন কিনতে অবশ্যই তার বেশ কিছু টাকা লাগছে, তার মানে সে টাকাটা ফটোকপি মেশিনের পিছনে ইনভেস্ট করছে। এটা কিন্তু আমরা তাকে বলতে পারি যে তার টাকাটা চলে গেছে। তাহলে এটা হলো নগদ বহিঃপ্রবাহ, ক্যাশ আউটফ্লো। বা তুমি হ্যাচারিতে ইনভেস্ট করছো, বা তুমি ফিশারিজে ইনভেস্ট করছো, তুমি চায়না থেকে একটা মেশিন নিয়ে আসছো, বা তুমি একটা অফিস রুম দিয়েছো, বা তুমি 1 কাঠা জমি কিনেছো, এগুলো সবই হলো ক্যাশ আউটফ্লো, মানে নগদ বহিঃপ্রবাহ। এখন এই যে ফটোকপি দোকানদার বা ফটোকপি মেশিন যিনি কিনেছেন, তিনি সামনের হয়তো 10, 15, 20 বছর এই ফটোকপি মেশিন থেকে সে ফটোকপি করবে, এবং প্রত্যেক বছর তার কিন্তু এই ফটোকপি মেশিন থেকে একটা অ্যামাউন্ট টাকা তার উঠে আসবে, বা একটা অ্যামাউন্ট টাকা সে পাবে। এই যে ফটোকপি মেশিন সে ফটোকপি করা শুরু করলো, মানুষের শীট প্রশ্ন ফটোকপি করা শুরু করলো, প্রত্যেক বছর কিন্তু একটা ক্যাশ সে জেনারেট করবে, একটা ক্যাশ তার আসবে। এটাকে আমরা বলি ক্যাশ ইনফ্লো বা নগদ আন্তঃপ্রবাহ। তার মানে আমরা নগদ প্রবাহের সাথে দুটো জিনিস শিখলাম, একটা হলো নগদ বহিঃপ্রবাহ, আর একটা হলো নগদ আন্তঃপ্রবাহ। এখন আমাদের প্রশ্নে উদ্দীপকে অবশ্যই 3টা কাহিনীর যে কোনো একটা কাহিনী দেওয়া থাকবে। আমাদের প্রশ্নগুলো বা আমাদের উদ্দীপকগুলোয় অবশ্যই কিছু কাহিনী দেওয়া থাকবে। তো সেই কাহিনী নগদ প্রবাহের 3টা কাহিনী হতে পারে। একটা হলো এককালীন নগদ প্রবাহের কাহিনী। নগদ প্রবাহের কাহিনী 3 রকম হতে পারে। একটা হলো এককালীন নগদ প্রবাহের কাহিনী, একটা হলো মিশ্র বা অসমান নগদ প্রবাহের কাহিনী, আর একটা হলো সমান নগদ প্রবাহ বা বার্ষিকীর কাহিনী। এই 3টা নগদ প্রবাহের কাহিনী তোমরা উদ্দীপকে দেখতে পারবে, এবং উদ্দীপকের এই 3টা কাহিনীর উপর বেস করে আমাদের ফিউচার ভ্যালু বা বর্তমান মূল্য বের করার সূত্রগুলো কিন্তু ডিফারেন্ট হবে, আলাদা হবে। তার মানে উই হ্যাভ টু নো দিস কাহিনী। এই কাহিনী বা এই যে চরিত্রটা, অর্থাৎ নগদ প্রবাহের চরিত্রটা কীরকম, সেটার উপর ডিপেন্ড করে আমরা আমাদের সূত্রগুলো বসানোর চেষ্টা করব। রাইট। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথমে শুরু করি এককালীন নগদ প্রবাহ কি। এককালীন নগদ প্রবাহ মানে হলো তুমি একবারই টাকাটা ইনভেস্ট করবে, বা একবারই তুমি টাকাটা নিয়ে আসবে। অর্থাৎ এখানে নগদ বহিঃপ্রবাহ একবার হবে, নগদ আন্তঃপ্রবাহ একবার হবে। অর্থাৎ টাকাটা তুমি হয় একবার ইনভেস্ট করবে, আবার টাকাটা তুমি পাবেও একবার। অর্থাৎ এখানে নগদ বহিঃপ্রবাহ একবার হবে, নগদ আন্তঃপ্রবাহ একবার হবে। যেমন আমি যদি একটা উদাহরণ এখানে লেখার চেষ্টা করি, তাহলে তোমরা বুঝতে পারবা। জনাব রহিম ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন। সুদের হার 10% হলে ভবিষ্যৎ মূল্য কত? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই উদ্দীপকটা একটু খেয়াল করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এককালীন নগদ প্রবাহ কি। জনাব রহিম ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন। সুদের হার 10% হলে এফভি কত? ধরো এখানে জনাব রহিম এই টাকাটা ধরো 5 বছরের জন্য রাখছে। 5 বছরের জন্য জনাব রহিম ব্যাংকে 5,000 টাকা 5 বছরের জন্য জমা রাখলেন। সুদের হার 10% হলে ভবিষ্যৎ মূল্য কত? তাহলে এই যে উদ্দীপকটা আমরা একটু আগে দেখলাম, জনাব রহিম ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন 5 বছরের জন্য। ব্যাংক যদি জমাকৃত অর্থের উপরে 10% সুদ দিয়ে থাকে, তাহলে
5 বছর শেষে জনাব রহিম ব্যাংক থেকে কত টাকা পাবেন। তার মানে এই যে কাহিনীটাই হলো এককালীন নগদ প্রবাহ। মানে হলো জনাব রহিম ব্যাংকে শুধু একবারই টাকা রাখবেন, বারবার টাকা রাখবেন না। 5 বছরের জন্য সে একবারই টাকা রাখবেন, এমন কিন্তু না যে প্রতি বছরই টাকা রাখবে, তা না। জনাব রহিম সাহেব 5 বছরের জন্য সে 5,000 টাকা ব্যাংকে রাখবেন। তাহলে এটা কিন্তু জনাব রহিমের বর্তমান মূল্য। যেহেতু টাকাটা সে আজকে ব্যাংকে রাখবে, এটা হলো নগদ বহিঃপ্রবাহ। টাকাটা সে ব্যাংকে রাখছেন, এটা হলো নগদ বহিঃপ্রবাহ। তাহলে এই টাকাটা কিন্তু জনাব রহিম 5 বছরের ভিতরে আর টাকা তুলবে না। জনাব রহিম কখন তুলবে? ঠিক 5 বছর শেষে আফটার দ্য এন্ড অফ 5 ইয়ার্স, মানে 5 বছর শেষে জনাব রহিম সাহেব এই টাকাটা তুলে নিয়ে আসবেন। তাহলে এখানেও কিন্তু তার নগদ আন্তঃপ্রবাহ অর্থাৎ টাকাটা যে তুলে নিয়ে আসতেছেন এটাও একবার। তার মানে আমরা বলতে পারি একবারই টাকা রাখবেন এককালীন, আবার একবারই টাকাটা তুলে নিয়ে আসবেন। তাহলে এখানে যে কাহিনীটা দেওয়া আছে এই কাহিনীটা হলো এককালীন নগদ প্রবাহ। তার মানে আমাদের প্রশ্নে যদি এরকম কাহিনী থাকে যে একবারে টাকা রাখবে, একবারে টাকা উঠাবে, এই ধরনের কোনো তথ্য যদি থাকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা হলো আমাদের এককালীন নগদ প্রবাহ। তাহলে আমার বিশ্বাস যে এককালীন নগদ প্রবাহ কি আমরা সেটা বুঝতে পারছি। এখন আমরা দেখব মিশ্র বা অসমান নগদ প্রবাহ কি। জনাব রহিম প্রথম বছরে ব্যাংকে 1,000 টাকা রাখলেন, দ্বিতীয় বছরে 500 টাকা রাখলেন, তৃতীয় বছরে 500 টাকা রাখলেন, চতুর্থ বছরে 1,000 টাকা রাখলেন এবং পঞ্চম বছরে 2,000 টাকা রাখলেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই উদ্দীপকটা একটু খেয়াল করি, জনাব রহিম ব্যাংকে প্রথম বছরে 1,000 টাকা রাখলেন, দ্বিতীয় বছরে 500 টাকা রাখলেন, তৃতীয় বছরে 500 টাকা রাখলেন, চতুর্থ বছরে 1,000 টাকা রাখলেন এবং পঞ্চম বছরে 2,000 টাকা রাখলেন। প্রশ্ন হলো 5 বছর শেষে জনাব রহিম ব্যাংক থেকে মোট কত টাকা পাবেন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই উদ্দীপকটা একটু খেয়াল করি। আমরা আগের যে কাহিনীটা দেখছিলাম এককালীন যে কাহিনীটা দেখেছিলাম সেখানে ছিল যে জনাব রহিম 5 বছরের জন্য একসাথে টাকা রাখবেন, রাইট। বাট ইন দিস কেস এখানে জনাব রহিম 5 বছরে একসাথে টাকা রাখতেছেন না। জনাব রহিম প্রথম বছরে 1,000 টাকা রাখলেন, দ্বিতীয় বছরে 500 টাকা রাখলেন, তৃতীয় বছরে আবারও 500 টাকা রাখলেন, চতুর্থ বছরে আবারও 1,000 টাকা রাখলেন, পঞ্চম বছরে আবারও 1,000 টাকা রাখলেন। তার মানে এখানে কিন্তু জনাব রহিম 5 বছরে মোট 5,000 টাকাই রাখলেন। জনাব রহিম 5 বছরে দেখো এখানে কিন্তু মোট 5,000 টাকাই জনাব রহিম রাখলেন, কিন্তু টাকাটা একসাথে না, টাকাটা বারে বারে রাখতেছেন এবং টাকাটা সমান না। অর্থাৎ 1 বছরের নগদ প্রবাহের সাথে আর 1 বছরের নগদ প্রবাহ সমান না। অর্থাৎ এখানে 1,000, এখানে 500, এখানে আবার 500, এখানে আবার 1,000, এখানে আবার 2,000। তার মানে এই যে 5 বছরে সে 5 বার যে টাকাটা রাখলেন এই টাকাটা সমান না, অর্থাৎ টাকাটা নগদ প্রবাহটা এখানে অসমান। এই যে কেসটা বা এই যে কাহিনী, এই কাহিনীকে আমরা বলবো মিশ্র বা অসমান নগদ প্রবাহ। অর্থাৎ যেখানে প্রতি বছর আন্তঃপ্রবাহ বা বহিঃপ্রবাহের পরিমাণটা সমান হবে না, অসমান বা মিশ্র। তো এখানে আমাদের বের করতে বলছে ভবিষ্যৎ মূল্য কত। অর্থাৎ জনাব রহিম 5 বছরে যে বিভিন্নভাবে মিশ্রভাবে অসমানভাবে টাকা জমা রাখলেন এটা কিন্তু জনাব রহিমের বর্তমান মূল্য এবং 5 বছর শেষে সে একসাথে টাকা পাবেন, একসাথে টাকা উঠাবেন, অর্থাৎ ভবিষ্যতে সে টাকাটা উঠাবেন। এটা হলো ভবিষ্যৎ মূল্য। 5 বছরের একসাথে কত টাকা পাবেন। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা উদ্দীপকটা মাত্র দেখলাম, এই ক্যাটাগরির উদ্দীপকগুলোকে বলা হয় মিশ্র বা অসমান নগদ প্রবাহ, যেখানে টাকাটা কি হবে না, সমান হবে না।
যেখানে টাকাটা কি হবে না শিক্ষার্থী বন্ধুরা, সমান হবে না, অর্থাৎ একটার সাথে আরেকটার মিল থাকবে না। এই ধরনের উদ্দীপকগুলোকে আমরা মিশ্র বা অসমান নগদ প্রবাহ বলবো। আমাদের সর্বশেষ নগদ প্রবাহের কাহিনী, যেটার নাম হলো ইকুয়াল ক্যাশ ফ্লো বা অ্যানুইটি, সমান নগদ প্রবাহ বা বার্ষিকী। আমি এটার ডেফিনেশন দেওয়ার আগে আমি তোমাদেরকে একটা উদাহরণ দেখাই। এই উদাহরণটা দেখি আই বিলিভ দ্যাট ইউ উইল বি অ্যাবল টু গেট দ্য মেইন ফিচার্স অফ অ্যানুইটি। অ্যানুইটি কি তার চরিত্র তোমরা বুঝতে পারবে আমার এই উদাহরণ দেওয়ার পরে। তাহলে আমি দেখাই, জনাব রহিম সাহেব প্রথম বছরে ব্যাংকে 1000 টাকা রাখলেন, দ্বিতীয় বছরে ব্যাংকে 1000 টাকা রাখলেন, তৃতীয় বছরে ব্যাংকে 1000 টাকা রাখলেন, চতুর্থ বছর ব্যাংকে 1000 টাকা রাখলেন এবং পঞ্চম বছরেও ব্যাংকে 1000 টাকাই রাখলেন। প্রশ্ন হলো, জনাব রহিম 5 বছর শেষে ব্যাংক থেকে মোট কত টাকা পাবেন? শিক্ষার্থী বন্ধুরা, আমরা উদ্দীপকটা আবারও খেয়াল করি। জনাব রহিম প্রথম বছরে ব্যাংকে 1000 টাকা রাখলেন, দ্বিতীয় বছরে ওই সেম অ্যামাউন্ট অফ মানি হি ডিপোজিট দ্য ব্যাংক 1000, থার্ড ইয়ারে সেম অ্যামাউন্ট অফ মানি হি ডিপোজিটস ইন এ ব্যাংক অ্যান্ড সাইমালটেনিয়াসলি কনজিকিউটিভলি ফোর্থ ইয়ারেও সে সেম অ্যামাউন্ট অফ মানি মানে 1000 টাকা ব্যাংকে জমা রাখলেন, পঞ্চম বছরেও সে সেম মানে 1000 টাকাই ব্যাংকে জমা রাখলেন। এখন প্রশ্ন হলো 5 বছর শেষে সে কত টাকা পাবেন, মানে ভবিষ্যৎ মূল্য আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো প্রতি বছরই সে সমানভাবে টাকাটা রেখেছে, প্রতি বছরই সে সমানভাবে টাকাটা রেখেছে। তার মানে এই যে সমানভাবে টাকাটা রাখলো এবং এখানে 1 বছর পর পর অর্থাৎ নির্দিষ্ট বছর অর্থাৎ বছরের অন্তর বা সময়টা নির্দিষ্ট 1 বছর পর পর সে 1000 টাকা রাখছে। তার মানে আমরা এখানে বলতে পারি এখানে এই যে টাকার ফ্লোটা বা ক্যাশ ফ্লোটা এখানে হলো সমান। এখানে ক্যাশ ফ্লোটা শিক্ষার্থী বন্ধুরা কি সমান, এবং এখানে এই যে বছরটা এটাও কি সমান। তার মানে আমরা এখানে বলতে পারি যে নির্দিষ্ট সমান মেয়াদের জন্য বা নির্দিষ্ট সমান সময়ের জন্য সমান নগদ প্রবাহের ধারাকে বলা হয় বার্ষিকী। আমি আবারও বলতেছি, নির্দিষ্ট সমান সময়ের জন্য অথবা নির্দিষ্ট বছরের জন্য সমান নগদ প্রবাহের ধারাকে বলা হয় বার্ষিকী। অর্থাৎ নির্দিষ্ট সময় অন্তর অন্তর বা নির্দিষ্ট বছর অন্তর অন্তর সমান নগদ আন্তঃপ্রবাহ বা সমান নগদ বহিঃপ্রবাহের ধারাকে বলা হয় বার্ষিকী। এখানে যদি খেয়াল করো, এখানে তোমরা যদি একটু খেয়াল করো তাহলে বুঝতে পারবা এখানে টাকার পরিমাণটা কিন্তু সমান। তার মানে নগদ প্রবাহটা সমান, নগদ আন্তঃপ্রবাহ বা নগদ বহিঃপ্রবাহ দুইটাই হলো ইকুয়াল। এবং এখানে কিন্তু বছরের ব্যবধানটাও কিন্তু সমান, 1 বছর পর পর। তার মানে নির্দিষ্ট সময় অন্তর অন্তর সমান নগদ প্রবাহের ধারাকে বলা হয় বার্ষিকী। তো এখানে আমরা যে কাহিনীটা শিখলাম এটা হলো সমান নগদ প্রবাহ বা বার্ষিকী। আর মিশ্রতে কি ছিল? অসমান নগদ প্রবাহ বা মিশ্র নগদ প্রবাহ। আর এককালীন তো আমরা বুঝতে পেরেছি। তা আমার বিশ্বাস যে বার্ষিকী কি তোমরা বুঝতে পেরেছো, মিশ্র কি বুঝতে পেরেছো, এককালীনও কি বুঝতে পেরেছো। আমরা আজকে সমান নগদ প্রবাহ এবং মিশ্রতে যাব না, আমরা আজকে সূত্র শিখব। আমরা আগে কাহিনীগুলো শিখলাম বন্ধুরা। তবে তোমাদেরকে একটু টেস্ট করাই, তোমরা বলবা কোন ক্যাটাগরি। আমি ছোট্ট তিনটা প্রশ্ন তোমাদেরকে করতে চাই, এরপর আমি সূত্রে চলে যাব এবং ইনশাল্লাহ ইফ আই হ্যাভ এনাফ টাইম আই উইল ট্রাই টু সলভ ডেমো ম্যাথমেটিক্যাল প্রবলেম। তো আমি তোমাদেরকে এখন 3টা কোশ্চেন করি, ইউ মাস্ট ট্রাই টু সলভ দিস প্রবলেম অ্যান্ড প্লিজ ইন দ্য কমেন্ট সেকশন প্লিজ রাইট ডাউন দ্য রাইট অ্যান্সার অ্যান্ড পার্টিসিপেট উইথ মি। এখন আমি একটু সমাধান করার চেষ্টা করার আগে আমি তোমাদেরকে 3টা কাহিনী দেখাই। একটা হলো ক এর কাহিনী, একটা হলো খ, একটা হলো গ। কয়ে দেওয়া আছে ধরো 4 বছর, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর। প্রথম বছরে ধরো 500 টাকা, দ্বিতীয় বছরে 500 টাকা, তৃতীয় বছরে 200 টাকা, চতুর্থ বছরে 700 টাকা। এইটা কোন নগদ প্রবাহ? তোমরা উত্তর দেবা। ক্ষয়ে আছে, এটাও 3টা বছর, 1 2 3, 1 2, চতুর্থ বছর, পঞ্চম বছর।
এখানেও ধরো প্রতি 500 করে, আর গ এখানেও 4টা বছর 1 2 3 4, এখানে ধরো 1000 1000 1000 1000। এখন তোমরা উত্তর দেবা। ক এটা এখানে যে নগদ প্রবাহটা দেওয়া আছে এর যে কাহিনী, এটা কোন নগদ প্রবাহ, এককালীন, মিশ্র না বার্ষিকী? খ এখানে যেটা দেওয়া আছে এটা কোন কোন নগদ প্রবাহ, এককালীন, মিশ্র না বার্ষিকী? গ এর ক্ষেত্রেও এটা কোনটা, এককালীন, নগদ, এককালীন, মিশ্র বা বার্ষিক? তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো, আমি কিন্তু একটু দেখবো কে কে সঠিক উত্তর দিচ্ছ, আমি একটু দেখার চেষ্টা করবো। শিক্ষার্থী বন্ধুরা তোমরা উত্তর দেওয়া শুরু করো। আমি দেখতেছি যে অনেকেই আমাদের সাথে আজকের ক্লাসে পার্টিসিপেট করেছো এবং উত্তর দেওয়া শুরু করেছো। তোমরা দ্রুত উত্তরটা দেওয়ার চেষ্টা করো, তাহলে আমরা নেক্সট চলে যাব, আমাদের নেক্সট যে আছে সেখানে আমরা চলে যাব। অনেকেই আমাদের সাথে আজকে জয়েন করেছো। কাহিনীটা দেখেছিলাম হাবিবুল্লাহ হাবিব সে উত্তর দিয়েছে এককালীনটা হলো মিশ্র, 1 নাম্বারটা হলো মিশ্র, 1 নাম্বারটা হলো মিশ্র, 2 নাম্বারটা হলো সমান নগদ প্রবাহ। হাবিব তোমার উত্তর তোমার উত্তরটা ঠিক না, একসাথে দিতে হবে, যেমন এই যে নাজমুল হুসাইন ফাহিম ও কিন্তু সঠিক উত্তর দিয়েছে। না 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 না, নাজমুল ঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছো, মানে সিস্টেমটা ঠিক আছে, প্যাটার্নটা। নাজমুল কয়ের উত্তর দিছো মিশ্র, ক্ষয়ের উত্তর দিছো সমান, গয়ের উত্তর দিছো সমান। না, নাজমুলের উত্তরও হয় নাই। নাহিদের উত্তর বুঝতেছি না। সিয়াম 1 নাম্বার দিছো অসমান, খ নাম্বারটা দিছো বার্ষিকী, গ নাম্বার দিছো এককালীন। না, ভুল, না, সিয়ামের উত্তরও ভুল। খান ফারদিন 1 নাম্বার দিছো মিশ্র, 2 নাম্বার দিছো সমান, 3 নাম্বার এককালীন। না, খান ফারদিন তোমার উত্তরও ভুল। এরপর নাহিদ হাসান খ দিছো এককালীন। না, ভুল। আঞ্জুমান বেগম, তোমাদের এখন রোল নাম্বারটা লেখার জন্য বলি না, আমি বলছি উত্তরটা লেখো, এখন রোল নাম্বার লেখার দরকার নাই। হাবিবুল্লাহ হাবিব 3 নাম্বার দিছো সমান। হাবিবুল্লাহ হাবিব 3 নাম্বারটা অ্যান্সার কিন্তু 3টা একসাথে দিতে হবে, একসাথে কমেন্টে লিখবা। ক এটা কি নগদ প্রবাহ, এককালীন, মিশ্র না সমান? খ এটা কি নগদ প্রবাহ, এককালীন, মিশ্র না সমান? গ এটা কি ধরনের নগদ প্রবাহ, এককালীন, মিশ্র না সমান? এটা একসাথে কমেন্টে লিখে দিতে হবে, একসাথে কমেন্টে দিতে হবে। রুনা আহমেদ চুমকি শুধু একটা উত্তর দিলে হবে না, তোমার ক খ গ 3টা একসাথে দিতে হবে, এবং 1 2 3 না। ক সমান সমান কি লিখবা, খ সমান সমান এটা কি লিখবা, আর গ সমান সমান এটা কি লিখবা। উত্তর দেওয়ার চেষ্টা করো। মাহাবুর হাসান মাসুক রানা ক দেশো মিশ্র, খ দেশো বার্ষিকী, গ দেশো সমান। হ্যাঁ, উত্তর সঠিক, তবে এখানেও ভুল আছে। আমি মাহাবুর হাসান মাসুক রানা তোমার উত্তর সম্পূর্ণ সঠিক বলে আমি বলতেছি না, তুমি চেষ্টা করছো কিন্তু তোমারটা 100% সঠিক হয় নাই। বাকিরাও চেষ্টা করো। এটা কি এককালীন, মিশ্র না বার্ষিকী? আমাদের কিন্তু 3টা, একটা হলো এককালীন নগদ প্রবাহ, একটা হলো অসমান বা মিশ্র নগদ প্রবাহ, আর একটা হলো সমান বা নগদ প্রবাহ বা বার্ষিকী। বাকিরা ট্রাই করো, আমি তাহলে উত্তরে যাব, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। অনেকেই চেষ্টা করতেছো, আরেকটু ট্রাই করো, আর 10 সেকেন্ড সময় দিই, তোমরা আরেকটু ট্রাই করো। শিক্ষার্থী বন্ধুরা আমার বিশ্বাস তোমরা পারবে, আরেকটু ট্রাই করার চেষ্টা করো। শিক্ষার্থী বন্ধুরা আমার বিশ্বাস তোমরা পারবে। আরেকটু ট্রাই করো। আচ্ছা, যেহেতু তোমরা আর পারতেছো না, আমি উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করি, তাহলে আমি পরের অঙ্কে চলে যাব। দেখো শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো করে খেয়াল করো। এখানে বলছে প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর, বছর হলো 4টা, বছরটা কিন্তু সমান। দেখো বছরের ব্যবধান, এখানে বছরের ব্যবধান কিন্তু সমান, বছরের ব্যবধানটা সমান, কিন্তু এখানে যে নগদ প্রবাহগুলো আছে সেগুলো সমান না। 2টা বছর সমান, কিন্তু তৃতীয় এবং চতুর্থ বছর আবার অসমান। তার মানে আমরা এটা বলতে পারি এখানে যে নগদ প্রবাহ আছে এটা হলো অসমান বা মিশ্র নগদ প্রবাহ, অসমান অথবা মিশ্র, আমরা 2টা নামই লিখতে পারি, অসমান বা মিশ্র নগদ প্রবাহ। এরপর আসো খ নাম্বারে, এখানে বছরের ব্যবধান কিন্তু সমান না। দেখো এই যে দেখো
বছরের ব্যবধান কিন্তু সমান না। প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছরও কিন্তু নাই, আবার চতুর্থ বছর, পঞ্চম বছর, বছরের ব্যবধানটা কিন্তু এখানে অসমান, মানে সময়টা এখানে আমরা নির্দিষ্ট বলতে পারবো না। বাট এখানে নগদ প্রবাহটা কিন্তু আবার সমান, তার মানে এটাকেও আমরা বলতে পারি অসমান বা মিশ্র, এটাকে আমরা বলতে পারি শিক্ষার্থী বন্ধুরা, এটাও হলো আমাদের অসমান বা মিশ্র নগদ প্রবাহ নামে আমরা এটাকে বলতে পারি, কারণ এখানে বছরটা কিন্তু আমাদের সমান না। বাট এখানে এসে দেখো গ নাম্বার, এখানে সময়টা কিন্তু নির্দিষ্ট, অর্থাৎ বছরের ব্যবধানটা আমাদের এখানে নির্দিষ্ট। আবার এখানে টাকার প্রবাহটাও আমাদের সমান, মানে নগদ প্রবাহটা সমান, তার মানে এটাকে আমরা বলতে পারি সমান নগদ প্রবাহ, সমান নগদ প্রবাহ, অথবা এটার আরেকটা নাম আছে কি, বার্ষিকী, সমান নগদ প্রবাহ বা বার্ষিকী। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা বার্ষিকীর সংজ্ঞা কি জেনেছি, নির্দিষ্ট সময় অন্তর অন্তর, নির্দিষ্ট সময় অন্তর অন্তর সমান নগদ প্রবাহের ধারাকে বলে বার্ষিকী। অর্থাৎ এখানে সময়টা হবে সমান, সময়ের ব্যবধানটা হবে সমান, নির্দিষ্ট সময় অন্তর অন্তর, এবং এখানে টাকার পরিমাণটা অর্থাৎ নগদ প্রবাহটা হবে সমান। তার মানে এইটাই আমাদের শুধুমাত্র গ নাম্বারটাকে আমরা কি বলবো, বার্ষিকী। বাট আদার টু কেসেস দে আর নট বার্ষিকী, তাদেরকে আমরা অ্যানুইটি বা বার্ষিকী বলবো না। তো শিক্ষার্থী বন্ধুরা, বার্ষিকীর সূত্র কি সেটা আমরা পরে জানবো। আজকে আমরা এককালীন নগদ প্রবাহ নির্ণয় করব এবং এককালীন নগদ প্রবাহের সূত্র আমরা শেখার চেষ্টা করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এককালীন নগদ প্রবাহ শিখব। তো এখানে আমাদের দুইটা জিনিস শিখতে হবে, একটা হলো ভবিষ্যৎ মূল্য, আর একটা হলো আমাদের বর্তমান মূল্য। আমি আবারও বলতেছি শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই অধ্যায়ে দুই ধরনের সূত্র আমাদের শিখতে হবে, মানে দুইটা টার্ম বা দুইটা সিস্টেম, একটা হলো ভবিষ্যৎ মূল্য কি, আর একটা হলো বর্তমান মূল্য কিভাবে আমরা নির্ণয় করব। অর্থাৎ আমাদের উদ্দীপকে যদি ভবিষ্যৎ মূল্য দেওয়া থাকে তাহলে দেখবা প্রশ্নে বর্তমান মূল্য নির্ণয় করতে বলবে, আবার উদ্দীপকে যদি বর্তমান মূল্য দেওয়া থাকে সেক্ষেত্রে দেখবা ভবিষ্যৎ মূল্য আমাদের নির্ণয় করতে হবে। তার মানে এখানে যতগুলো কাহিনী আমরা অলরেডি শিখেছি, এককালীন, মিশ্র বা বার্ষিকী, প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের হয় বর্তমান মূল্য অথবা ভবিষ্যৎ মূল্য, এই দুইটার মূল্যের ভিতরে প্রেজেন্ট ভ্যালু অথবা ফিউচার ভ্যালু, পিভি মানে প্রেজেন্ট ভ্যালু, এফবি মানে ফিউচার ভ্যালু, এই বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য আমাদের নির্ণয় করা শিখতে হবে। তাহলে প্রথমে আমরা এককালীন নগদ প্রবাহের কাহিনীতে কিভাবে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব সেটা আমরা আজকে দেখব। ভবিষ্যৎ মূল্য এককালীন নগদ প্রবাহের ক্ষেত্রে আমরা সূত্রটা আমি লিখে দিচ্ছি, তোমরা অবশ্যই খাতায় লিখে নাও। শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা খাতায় লিখে নাও। এককালীন নগদ প্রবাহের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র হলো এফবি সমান সমান পিবি ইন্টু 1+i⁴n। আবারও বলতেছি, এককালীন নগদ প্রবাহের ক্ষেত্রে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্রটা হলো পিভি 1+i⁴n। আর এককালীন নগদ প্রবাহের ক্ষেত্রে বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র হলো এফভি 1+i⁻n। আবারও বলতেছি, এককালীন নগদ প্রবাহের ক্ষেত্রে বর্তমান মূল্য নির্ণয়ের সূত্র হলো এফভি 1+i⁻n। এখন তোমাদের অনেকেরই প্রশ্ন আসতে পারে যে স্যার আমরা তো এইভাবে শিখেছি, কোনভাবে শিখেছি আমি লিখে দিচ্ছি, বর্তমান মূল্য সমান সমান, তোমরা হয়তো এইভাবে শিখেছ, আমি সূত্রটা তোমাদেরকে লিখে দিচ্ছি, দেখো বইতেও হয়তো তোমরা এভাবে দেখবা, বা যারা বিশেষ করে এসএসসিতে কমার্সে ছিল তারাও হয়তো এভাবে, এই দুইটা ভাবে যে কোনো একটা ভাবে তোমরা লিখতে পারবা, সেটা কোনো প্রবলেম নাই। আমি আবারও বলতেছি, দুইটার যে কোনো একটা সূত্র দিয়ে তোমরা বর্তমান মূল্য নির্ণয় করতে পারবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। আমি তোমাদেরকে দেখাই যে এই দুইটা কিন্তু একই সূত্র, এইটাও যা এইটাও তা। এটা কিভাবে আমি এই ফরম্যাটে কেন লিখলাম, কারণ হলো এই দুইটা দেখতে একই রকম দেখায়। দেখো এইটা এবং এই দুইটা কিন্তু দেখতে একই রকম দেখায়, আর এইটা কিন্তু একটু কেমন যেন ব্যতিক্রম দেখায়, তাই না? রাইট। এবং এইভাবে কিন্তু করতে গেলে তোমাদের একটু টাইম বেশি লাগবে। আর আমি সবসময় চেষ্টা করি, ফিনান্স হোক, অ্যাকাউন্টিং হোক, যে সাবজেক্টই হোক, ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো হয়, তুমি যত বেশি সেকেন্ড বা টাইম
কনজিউম কম করবা, মানে যত তুমি টাইম সেভ করতে পারবা, ইউ ক্যান ইনভেস্ট দিস সেভ টাইম টু অ্যানাদার প্রবলেম সলিউশনে, অন্য কোথাও তুমি সেটা লাগাতে পারবে। এই কারণেই আমি এই দুইটা ফরম্যাট এক রেখেছি, এইটা আমি ইগনোর করেছি। যদিও এইভাবে করলেও তোমার 100% রেজাল্ট মিলবে, একই সেম সূত্র। এটা হলো লাউ, এটা হলো কদু, লাউ কদু জিনিসটা সেম, যেভাবেই তুমি বলো, রাইট। এখন আমি দেখাই যে এইটাকে আমি কিভাবে এই ফরম্যাটে আনলাম। তোমাদের মনে আছে কিনা, আমরা এই যে ধরো 1/x ইনভার্স 2 আমরা কিন্তু ক্লাস 9-10 এগুলো দেখে এসেছি। 1/x ইনভার্স 2 এটাকে আমরা কিভাবে লিখতে পারি, না এটা ধরো এভাবে আছে, ধরো 1/x স্কোয়ার, 1/x স্কোয়ার, দেখো 1/x স্কোয়ার এটাকে আমরা কিন্তু এভাবে লিখতে পারি, দেখো x ইনভার্স 2। শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো করে খেয়াল করো, আমি আবারও লিখে দিচ্ছি, তোমরা ভালো করে খেয়াল করো তাহলে বুঝতে পারবে। x ইনভার্স 2কে আমরা লিখতে পারি কি 1/x স্কোয়ার। আবার আমরা কিন্তু এভাবে লিখতে পারি, দেখো x ইনভার্স 2কে এভাবে লেখা যায় 1/x স্কোয়ার। এটা কিন্তু আমরা ক্লাস 9-10 পড়ে এসেছি। অর্থাৎ কোনো পাওয়ার আলা কোনো সংখ্যাকে যদি তুমি এই ফরম্যাটে নিয়ে আসতে চাও, তাহলে নিচে যে পাওয়ারটা আছে সেটা ইনভার্স হয়ে যাবে। অর্থাৎ কোনো সংখ্যার উপরে যদি পাওয়ারটা থাকে ইনভার্স আকারে, সেটা কিন্তু নিচে চলে যায়। অর্থাৎ এখানে দেখো এই যে ফরম্যাটটা, এখানে 1 + i⁴n, এটা নিচে কিন্তু কি আছে, ভাগ আকারে আছে। এখন এটাকে তুমি যদি এই ফরম্যাটে নিয়ে আসতে চাও, তাহলে এই পাওয়ারটা কি হয়ে যাবে, ইনভার্স হয়ে যাবে। এই যে দেখো 1/x স্কোয়ারকে আমরা কিভাবে লিখতে পারি, x ইনভার্স 2। অর্থাৎ ইনভার্সের পরের যে এটা যে পাওয়ারটা থাকে, এটা মানে হলো নিচে ভাগ আকারে আছে। এই যে দেখো x ইনভার্স 2কে আমরা লিখতে পারি কি 1/x স্কোয়ার। তাহলে 1/x স্কোয়ারকে আমি x ইনভার্স 2, এই ধরনের অনেক জিনিস আমরা এসএসসিতে দেখে এসেছি। ঠিক একইভাবে এখানে আমি সেম কাজটা করেছি, এখানে পাওয়ারটা নিচে আছে, এটাকে আমি পাওয়ারটা নিয়ে আসছি এই ফরম্যাটে, তার মানে এটা ইনভার্স হয়ে যাবে। তাহলে এই সূত্র দিয়েও তোমরা লিখতে পারো, আবার ওই সূত্র দিয়েও লিখতে পারো, নো প্রবলেম। আমি রেজাল্ট চাই, আমি সিদ্ধান্ত চাই, তুমি যে রাস্তায় ঘুরে আসো কিনা, দ্যাটস নো প্রবলেম। রাস্তা যেটাই হোক, গন্তব্য ঠিক থাকলেই আমাদের হবে। তাহলে আসো শিক্ষার্থী বন্ধুরা, এটা হলো আমাদের ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র, FB = PB1 + i⁴n। আর এটা হলো আমাদের বর্তমান মূল্যের সূত্র, FB 1 + i⁻n। এখন বলো তো, এই যে দুইটা সূত্র আমরা লিখলাম, এই দুইটা সূত্রের ভিতরে বেমানান অংশটা কোনটা? অর্থাৎ এই দুইটা সূত্রের ভিতরে কোন অংশটা আমাদের একটু বেমানান লাগতেছে, বা দুইটার ভিতরে বেসিক একেবারে চোখে পড়ার মতো পার্থক্য কোনটা? দ্রুত উত্তর দাও। অনেকেই আমাদের সাথে আসছে, একটু দ্রুত উত্তর দাও। এই দুইটার ভিতরে বেসিক পার্থক্যটা কোথায় একটু দেখো। এই যে দুইটা সূত্র FB আর PB, এই দুইটার ভিতরে একটু পার্থক্য লাগতেছে কোন জায়গায় যায়, একটু দেখো তো তাড়াতাড়ি বলো, আমরা কিন্তু অঙ্ক শুরু করে দেবো শিক্ষার্থী বন্ধুরা। এই যে রাইট, নাহিদের উত্তর সঠিক, নাহিদ উত্তর সঠিক দিয়েছে। নাহিদ, এখানটায় যাই একটু আমাদের পার্থক্য দেখা যায়, দেখো এই দুইটার ভিতরে একটু পার্থক্য, তাই না? নাহিদের উত্তর সঠিক। নাহিদ তোমাকে ধন্যবাদ, নাহিদ আমাদের সঠিক উত্তর দিয়েছে। আমরা আর কারো উত্তর এখন নিচ্ছি না। এরপর হলো মাসুক রানা, তার উত্তর সঠিক। হ্যাঁ, তোমাদেরকে ধন্যবাদ। দেখো তো, ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে এনটা হলো পজিটিভ, বাট বর্তমান মূল্যের ক্ষেত্রে এনটা হলো নেগেটিভ। এখন তোমরা যারা সূত্র নিয়ে প্রবলেমে পড়বা, যে পরীক্ষা হলে যে ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে কি এনটা কি -n ছিল, না বর্তমান মূল্যের ক্ষেত্রে এটা -n ছিল, একটু প্রবলেমে পড়ে যাবা, রাইট। এই জন্য সহজেই আমি তোমাদেরকে একটু বলে দেই, তোমরা ইংলিশে সবাই পড়েছো ফিউচার প্ল্যান অফ লাইফ, দেখো তো অনেকেই পড়েছো এইম ইন লাইফ বা ফিউচার প্ল্যান অফ লাইফ। এইম ইন লাইফ পড়েছো বা ফিউচার প্ল্যান অফ লাইফ পড়েছো, রাইট, অনেকেই পড়েছো। তো তুমি আমরা সবাই ফিউচার সম্বন্ধে কি ধারণা করি, আমাদের ভবিষ্যৎ কেমন হবে, আমরা সবাই আমাদের ভবিষ্যৎ সম্পর্কে কেমন ধারণা, যে ভবিষ্যৎটা আমাদের খারাপ যাবে না ভালো যাবে, আমরা কি ভবিষ্যৎ সম্পর্কে পজিটিভ না নেগেটিভ, আমরা ফিউচার সম্বন্ধে কি পজিটিভ না নেগেটিভ, ভবিষ্যৎ সম্পর্কে আমাদের ধারণা কি পজিটিভ ধারণা না নেগেটিভ ধারণা, সবাই আমরা ভবিষ্যৎকে কেমন চাই, ভালো চাই। তার মানে সবাই আমরা ভবিষ্যৎকে পজিটিভ হিসাবে দেখতে চাই। তার মানে
আমাদের ভবিষ্যৎটা পজিটিভ হোক, সেটা আমরা সবাই চাই, রাইট? এই কারণে ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে এনটা হবে পজিটিভ। ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে এনটা হবে পজিটিভ, তার কারণ আমরা ভবিষ্যৎ সম্পর্কে সবাই পজিটিভ ধারণা রাখি, আমরা সবাই চাই আমাদের ফিউচারটা পজিটিভ হোক। তার মানে ফিউচার ভ্যালু মানেই হলো এনটা হবে পজিটিভ, আর বর্তমান মূল্যের ক্ষেত্রে এনটা হবে নেগেটিভ। আমার বিশ্বাস আর কোনো দিন এই ফিউচার ভ্যালুর ক্ষেত্রে এন কি হবে, বর্তমান মূল্যের ক্ষেত্রে এন কি হবে, সেটা সম্পর্কে তোমাদের আর কোনো সংশয় থাকবে না। অনেকেই কমেন্টস রাখছো যে স্যার এটা বইয়ের মতো হলে ভালো হয়, করো, কোনো সমস্যা নাই, তুমি বইয়ের ভাষায় এই সূত্র দিয়ে করো, কোনো সমস্যা নাই। বাট যখন তোমরা বিবিএতে পড়তে যাবে, এমবিএতে পড়তে যাবে, তখন এই সূত্রটাই তোমরা দেখবে, এই ফরম্যাটে দেখবা, ওই ফরম্যাটে দেখবে না। তার মানে আমরা যদি এখন থেকে এই ফরম্যাটটা একটু শিখে নেই, বা তুমি ওই ফরম্যাটে করো, নো প্রবলেম। তুমি ওই যে ইনভার্স দিয়ে না নিয়ে আইন না, ওই যে বইয়ের মতো FB1+I⁴, নো প্রবলেম, করো। কিন্তু এভাবে করলে আমাদের টাইমটা কনজিউম কম হবে এবং আমরা একসাথে ক্যালকুলেটরে দিয়ে আমরা অ্যান্সারটা বের করতে পারবো। তাহলে আমরা কি জানলাম, যে ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে এনটা আমাদের পজিটিভ, আর বর্তমান মূল্যের ক্ষেত্রে এনটা আমাদের নেগেটিভ। কেন? কারণ আমরা ভবিষ্যৎ সম্পর্কে আমরা সবাই কি চাচ্ছি, ভবিষ্যৎটা যাতে আমাদের সবাই ভালো হয়, আমরা সবাই ফিউচার সম্বন্ধে পজিটিভ ধারণা রাখি। এই কারণে ফিউচার ভ্যালুর ক্ষেত্রে এনটা পজিটিভ, আর বর্তমান মূল্যের ক্ষেত্রে এনটা নেগেটিভ। এখন আসো আমরা ব্যাখ্যায় যাই। এখানে আই মানে হতে পারে সুদের হার, তোমরা অবশ্যই খাতায় লিখে নাও। আই মানে হতে পারে সুদের হার, আই মানে হতে পারে বাট্টার হার, আই মানে হতে পারে মূলধন ব্যয়, আই মানে হতে পারে চক্রবৃদ্ধি হার, আই এর অনেকগুলো নাম হতে পারে। এখানে এন মানে হলো বছর, অর্থাৎ কত বছরের জন্য তুমি নগদ প্রবাহটা হচ্ছে। পিবি মানে হলো বর্তমান মূল্য, আর এফভি মানে হলো ভবিষ্যৎ মূল্য। পিবি মানে হলো বর্তমান মূল্য, আর এফভি মানে হলো ভবিষ্যৎ মূল্য। আমি আবার বলতেছি, আই মানে হলো বাট্টার হার, আই মানে হলো সুদের হার, আই মানে হলো বাট্টার হার, আই মানে হলো সুদের হার। এন মানে হলো সময় বা বছর, এন মানে হলো সময় বা বছর। পিবি মানে হলো বর্তমান মূল্য, এফবি মানে হলো ভবিষ্যৎ মূল্য। আমাদের যদি পরীক্ষায় বর্তমান মূল্য দেওয়া থাকে উদ্দীপকে, আমরা দেখবা প্রশ্নে অবশ্যই ভবিষ্যৎ মূল্য তোমাকে বের করতে বলবে। অন দ্য আদার হ্যান্ড, উদ্দীপকে যদি ভবিষ্যৎ মূল্যের তথ্য দেওয়া থাকে, দেখবা প্রশ্নে তোমাকে অবশ্যই বর্তমান মূল্য ডিটারমাইন করার জন্য বলছে। তাহলে এই হলো মোটামুটি আমাদের সূত্র। আমার বিশ্বাস সবাই সূত্রটা বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা। এখন আমরা একটা প্রশ্নে চলে যাই। তোমাদের যদি কারো কাছে বই থাকে, কারো কাছে যদি তোমাদের বই থাকে, তাহলে তোমরা অবশ্যই বইতে চলে যাও। আমি বই থেকে একটা প্রশ্ন সলভ করব, তোমরা একটু কষ্ট করে বইতে চলে যাও শিক্ষার্থী বন্ধুরা। বইয়ের পেজ নাম্বার তোমরা বের করো শিক্ষার্থী বন্ধুরা, 166 পৃষ্ঠা নাম্বার 166। এখানে আমি একটা প্রশ্ন সলভ করব। 1 নম্বর প্রশ্নটা আমরা সলভ করব। পৃষ্ঠা নাম্বার 166, পৃষ্ঠা নাম্বার 166, পৃষ্ঠা নাম্বার 166, প্রশ্ন নাম্বার 1, পৃষ্ঠা নাম্বার 166, কর্মপত্র 1-এর 1 নম্বর প্রশ্ন। শিক্ষার্থী বন্ধুরা, আমি উদ্দীপকটা পড়তেছি, তোমাদের কারো কাছে যদি বই থাকে অবশ্যই বইটা বের করো। পৃষ্ঠা নাম্বার 166, প্রশ্ন নাম্বার 1, কর্মপত্র 1। আজ থেকে 3 বছর পর আরাফাতের 1000 টাকা প্রয়োজন। আজ থেকে 3 বছর পরে 1000 টাকা প্রয়োজন। আজ থেকে 3 বছর পরে, 3 বছর পরে 1000 টাকা প্রয়োজন। আজকে না, কিন্তু আজকে প্রয়োজন না, আজ থেকে 3 বছর পরে 1000 টাকা প্রয়োজন। তার মানে আমরা যদি এইটার সময়রেখা অঙ্কন করি শিক্ষার্থী বন্ধুরা, এটাকে আমরা যদি বর্তমান মূল্য ধরি আর এটাকে যদি আমরা ভবিষ্যৎ মূল্য ধরি, আমরা যদি এভাবে করি 1 বছর, 2 বছর, 3 বছর, হ্যাঁ, আর এটাকে আমরা ধরি 3 বছর শেষে। এই 3 বছর শেষে আমাদের কত টাকা দরকার? 1000 টাকা দরকার। আজ থেকে 3 বছর পরে আমাদের 1000 টাকা দরকার। তার মানে আমাদের এটা কোন মূল্য? প্রশ্ন উদ্দীপকে দেওয়া আছে ভবিষ্যৎ মূল্য।
তো আজ থেকে 3 বছর পরে 1000 টাকা প্রয়োজন যদি সোনালী ব্যাংক লিমিটেড সঞ্চয়ী হিসাবের উপরে 10% হারে সুদ প্রদান করে। সোনালী ব্যাংক কি করে? সোনালী ব্যাংক জমাকৃত অর্থের উপরে 10% সুদ প্রদান করে। অর্থাৎ সোনালী ব্যাংকে তুমি যদি আজকে টাকা রাখো, সোনালী ব্যাংকে তুমি যদি আজকে টাকা রাখো, সোনালী ব্যাংক তোমার এই জমাকৃত অর্থের উপরে 10% সুদ দেবে। ইফ ইউ ডিপোজিট মানি অ্যাট সোনালী ব্যাংক, ইউ উইল গেট রিটার্ন অফ 10% আফটার দ্য এন্ড অফ 3rd ইয়ার। অর্থাৎ 3 বছর শেষে তুমি যে টাকাটা পাবা ওখানে সোনালী ব্যাংক 10% সুদ সহ দেবে। এখন প্রশ্ন হলো আরাফাতকে বর্তমানে তাহলে কত টাকা ব্যাংকে রাখতে হবে? প্রশ্ন হলো তাহলে আরাফাত আজকে ব্যাংকে কত টাকা রাখবে? আরাফাত আজকে ব্যাংকে তাহলে কত টাকা রাখবে? অর্থাৎ আজকে তাহলে ব্যাংকে আরাফাতকে কত টাকা রাখতে হবে, এটা আমাদের প্রশ্ন। আরাফাত আজকে তাহলে ব্যাংকে কত টাকা রাখবে? আমি আবারও প্রশ্নটা তোমাদেরকে বলতেছি। আজ থেকে 3 বছর পরে 1000 টাকা প্রয়োজন আরাফাতের। আজ থেকে 3 বছর পরে আরাফাতের 1000 টাকা প্রয়োজন। তার মানে 3 বছর পরে তার 1000 টাকা প্রয়োজন। তাহলে এটা কোন মূল্য দেওয়া আছে? হি নিডস মানি টুডে? নো, হি নিডস মানি আফটার 3 years. That means this amount of money given is future value, and bank will give you 10% as an interest rate. What amount of money Mr. Arafat needs to invest today, needs to deposit today? অর্থাৎ এই 3 বছর শেষে 1000 টাকা পাওয়ার জন্য জনাব আরাফাতকে আজকে কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে? তাহলে আমাদেরকে কি নির্ণয় করতে হবে শিক্ষার্থী বন্ধুরা? রাইট, আমাদের বর্তমান মূল্য নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? বর্তমান মূল্য। তাহলে আমাদের এই উদ্দীপকের আলোকে আমাদের আজকের মূল্য নির্ণয় করতে হবে। তাহলে আমি সমাধানে যাই শিক্ষার্থী বন্ধুরা। তাহলে আমরা এখানে আমাদেরকে বলছে যে বর্তমান মূল্য কত, আমরা সেটা নির্ণয় করব। তাহলে আমরা জানি যে বর্তমান মূল্যের সূত্র হলো FB 1 + I to the power n। দেখো তো আমি উত্তরটা কি ভুল লিখছি না ঠিক লিখছি? দ্রুত উত্তর দাও। আমি এখানে সূত্রটা কি ভুল লিখছি না ঠিক লিখছি? দ্রুত উত্তর দাও। বর্তমান মূল্যের সূত্র আমি কি ভুল লিখছি না ঠিক লিখছি? দ্রুত উত্তর দাও। দ্রুত উত্তর দাও। এখানে আমি বর্তমান মূল্যের সূত্র কি ভুল লিখছি না ঠিক লিখছি? তাড়াতাড়ি উত্তর দাও। বর্তমান মূল্যের সূত্রটা কি ভুল লিখছি না ঠিক লিখছি? কেউ একজন উত্তর দাও। রাইট, সিয়াম উত্তর লেখছে ভুল। কোথায় ভুল করছি? বলো। সিয়ামের উত্তর সঠিক। কোথায় ভুলটা? কোথায়? এই সূত্রটা আমি ইচ্ছা করে ভুল করছি, বাট ইউ হ্যাভ টু ফাইন্ড কোথায় ভুল। হ্যাঁ, নাহিদের উত্তরও ঠিক আছে। সবাই কমেন্টস লেখছো ভুল, বাট সবার উত্তর সঠিক। ভুল লিখেও সঠিক করেছো। আন্নি ভুল লিখেও সঠিক করেছো। নাহিদ ভুল লিখেও সঠিক করেছো। রাইট। নাহিদ হাসান সঠিক, সিয়াম সঠিক, আন্নি সঠিক। তোমাদের সকলের উত্তর সঠিক হয়েছে। এখানে আমি একটু আগে বলছি যে বর্তমান মূল্যের ক্ষেত্রে এনটা হবে নেগেটিভ। অল অফ আস আমরা সবাই 100% পজিটিভ অ্যাবাউট আওয়ার ফিউচার। আমরা ভবিষ্যৎ সম্পর্কে কি সবাই পজিটিভ? ভবিষ্যৎ সম্পর্কে আমরা সবাই পজিটিভ ধারণা রাখি। রাইট। তার মানে বর্তমান মূল্যের ক্ষেত্রে উল্টা হবে। বর্তমান মূল্যের ক্ষেত্রে হইল -n, আর ফিউচার ভ্যালু ভবিষ্যৎ মূল্যের ক্ষেত্রে +n। অর্থাৎ ফিউচার ভ্যালুর ক্ষেত্রে এনটা পজিটিভ হবে এবং বর্তমান মূল্যের ক্ষেত্রে এনটা নেগেটিভ হবে। তাহলে আমরা মান বসাই। এখানে আমাদের ভবিষ্যৎ মূল্য 1000 টাকা, যেহেতু 3 বছর পরে 1000 টাকা দরকার। সুদের হার হলো আমাদের 10%। সুদের হার আমাদের 10%। 10%কে আমরা লিখতে পারি 0.10। মনে রাখবা আমাদের একটা বিষয় এখানে একটু মনে রাখবা, এই যে এই বিষয়টা মনে রাখবা, এই বিষয়টা তোমরা একটু মনে রাখবা। সেটা হলো সুদের হার, এটা যদি পার্সেন্টে 2 সংখ্যা দেওয়া থাকে, দোসর থাকে, তাহলে দোসরই হবে। যদি দোসর থাকে তাহলে দোসরই হবে। যেমন ধরো মনে করো 2% আর 20%, দুইটা কিন্তু এক না। আবারও দেখো 2% আর 20% কিন্তু এক না। 2% এটা একক সংখ্যার পার্সেন্ট, আর 20% এটা দোসর সংখ্যার পার্সেন্ট। আমি বলছি যে পার্কে 2 জন বসে রয়েছে, আমরা ওখানে যে ডিস্টার্ব করব না। পার্কে 2 জন বসে আছে, উই মাস্ট নট ইরিটেট দেম, উই মাস্ট নট অ্যানয় দেম, অর্থাৎ তাদেরকে আমরা বিরক্ত করবো না। 2 জন আছে, তারা 2 জন বসে সানাসুর খাক, পুকুরে ডুব দিক, মরে যাক, শেষ হয়ে যাক, আমাদের দরকার নাই। বাট যদি একক সংখ্যা থাকে আমরা যাই তাকে কি করব? সঙ্গ দেব।
একক সংখ্যা থাকলে আমরা যাই তাকে সঙ্গ দেবো, তাকে সময় দেবো। একক সংখ্যা থাকলে কি আসবে, আমরা দোসর করে দেবো, তাকে সঙ্গ দেবো। আর দোসর যদি থাকে তাহলে আমরা তাকে ডিস্টার্ব করবো না। বা যদি এরকম থাকে 2.5%, তার মানে পার্কে তারা একটা বাবু নিয়ে বসে আছে। পার্কে তারা কি নিয়ে বসে আছে, একটা বাবু নিয়ে বসে আছে, বুঝছো? এই যে ছোট্ট একটা বেবি নিয়ে তারা বসে আছে, তার মানে বেবিটা আগে আসবে, বেবির মাতা, তারপর বাকি দুইজন আসবে, ঠিক আছে? বাবা মা বসে আছে ছোট্ট একটা বেবি নিয়ে, তার মানে তারা তিনজন। তারা কয়জন? তারা তিনজন। আর দোসর থাকলে ডিস্টার্ব করবো না, একক সংখ্যা থাকলে তাকে যে সঙ্গ দেবো। তাহলে এটা আমি একটা মানে সহজ একটা সিস্টেম শিখাই দিছি। মানে দ্রুত পরীক্ষার হলে আমরা যত পারবো ক্যালকুলেটর ব্যবহার কম করব। মানে দ্য মোর ইউ ইউজ ক্যালকুলেটর দ্য মোর ইউ উইল গেট লেস টাইম। অর্থাৎ যত বেশি ক্যালকুলেটর ব্যবহার করব আমাদের কিন্তু টাইম কনজিউম তত বেশি হবে। আমরা চেষ্টা করব ক্যালকুলেটর না গিয়ে দ্রুত বের করার জন্য। এটাই বলছি যে 10% এরা দোসর আছে, তাই জন্য আমরা সরাসরি 10% বসাই দিচ্ছি। আর এন এর মান আমরা যা আছে তাই। এখন এটার কিন্তু আবার ব্যাখ্যা লিখতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে শিখাইছিলাম যে সৃজনশীল প্রশ্ন ম্যাথমেটিক্সের ক্ষেত্রেও জ্ঞান অনুধাবন প্রয়োগ উই হ্যাভ টু ফলো টু গেট ফুল 3 মার্কস, রাইট? ইন কেস অফ গ নাম্বার প্রশ্নের উত্তরে। আর ঘ নাম্বার প্রশ্নের উত্তরে আমাদের সিদ্ধান্ত দিতে হবে, ওখানে আমরা যাচ্ছি না। এখানে আমরা ব্যাখ্যাটা সুন্দর করে লিখব। যেমন এখানে ভবিষ্যৎ মূল্য মানে এফভি, ভবিষ্যৎ মূল্য হলো এফভি 1000 টাকা, টাকাটা লিখে দিও। এরপর হলো সুদের হার, সুদের হারকে আমরা বলি আই, সুদের হার হলো 10%, আমরা 0.10 দিয়েছি। আর হলো বছর বা সময়, যেটাকে আমরা এন দ্বারা প্রকাশ করছি, এটা হলো 3 বছর। আর আমাদেরকে নির্ণয় করতে হবে প্রেজেন্ট ভ্যালু, উই হ্যাভ টু ফাইন্ড প্রেজেন্ট ভ্যালু হলো আমাদের বর্তমান মূল্য, পিভি সমান হোয়াট, কারণ আমরা এটা এখন নির্ণয় করব। তাহলে এখন আমরা যদি এটা ক্যালকুলেটর একসাথে করি, দেখো এটা আমি ক্যালকুলেটর একসাথে করব। এই যে বিষয়টা, এই যে এইটা দেখো আমি দেখাই, এইটার জন্য তুমি কি করবা জানো? এই যে এই অংশটার জন্য তুমি কি করবা, এই অংশের জন্য ক্যালকুলেটর এরকম উল্টা ভি আছে, এই উল্টা ভি দিয়ে জাস্ট তুমি -3 দিলেই তোমার রেজাল্টটা বের হবে। যেমন এখন আমি ক্যালকুলেটর এটা করতেছি, আমি জানি না তোমাদেরকে দেখাইতে পারবো কিনা, আমি তারপর চেষ্টা করতেছি। আমার মোবাইলটাকে ক্যালকুলেটর বানাই ফেললাম। আমরা লিখলাম 1000 গুণ, এখানে আমরা ব্র্যাকেট দেবো 1 + 0.10, আর এটা হলো আমাদের ক্যালকুলেটরে উল্টা ভি। দেখো তোমাদের সবার ক্যালকুলেটরে এই যে দেখো উল্টা একটা ভি চলে আসছে, এটা সবার ক্যালকুলেটর আছে উল্টা ভি দিয়ে আমরা -3 দেবো। তাহলে আমাদের রেজাল্টটা বের হয়ে গেছে শিক্ষার্থী বন্ধুরা, 751.31 টাকা। 751.31 টাকা। আমি আবারও বলতেছি, আমি এই অংশটা কিভাবে বের করলাম, উল্টা ভি দিয়ে -3 দিয়ে দিলাম, রাইট? এই হলো আমাদের অবস্থা। এখন যদি আমরা অনেকেই সময় বেশি না, অনেকে জানতে চাচ্ছে যে স্যার ওই সূত্র দিয়ে করলে হবে না, হবে, সেম রেজাল্ট হবে, অনেকেই জানতে চাচ্ছে। আমি এখন ওই বিকল্প সূত্র দিয়ে করাই দিচ্ছি। দেখো বিকল্প সূত্র আমাদের কেমন ছিল, এফভি 1 + i⁴n, তাহলে মান বসাও। এখানে হলো 1000, এখানে হলো 1.10। দেখবা এখানে অনেক সময় লাগবে, আমি এটা প্রমাণ করে দিচ্ছি। এখন তোমাকে আগে এখানে 1000 বের করতে হবে, পরে এটার মান বের করতে হবে। এখন এটার মান আমরা বের করি, 1 + 0.10 পাওয়ার 3 কত আসছে, 1.331, 1.331। এখন আবার 1000কে এই 1.331 দিয়ে ভাগ দাও, 1000 ভাগ এইটা 751.31 টাকা, 751.31 টাকা। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমি যে এটা একটা ফরম্যাটে নিয়ে আসছি, এই ফরম্যাটটা কেন নিয়ে আসছি, আমার এই সূত্রের সাথে এই ফরম্যাটটার একটা মিল রাখছি, এই সূত্রের সাথে আমার এই ফরম্যাটটার একটা মিল রাখছি, সেম প্ল্যাটফর্ম, আমি একটা ফ্লেভার রাখছি, সেম একটা কি বলবো পাথওয়ে রাখছি, মানে জাস্ট মাইন্ড সেট আপের জন্য বা মনে রাখার জন্য এটা সেম রাখছি। বাট তুমি যদি এইটা দিয়ে করো, দেখো এখানেও যেটা আসছে সেম রেজাল্ট,
এখানেও সেটা কি সেম রেজাল্ট আসছে, বাট এখানে কিন্তু আমাদের একটু বেশি সময় ব্যবহার করা লাগছে, এবং যত বেশি আমরা সময় ব্যবহার বেশি করব, যত ধাপ করব, তত আমাদের টাইমটা একটু বেশি লাগবে। এখানে একটু আমাদের বেশি, এখানেও তুমি এভাবে করতে পারো, আমি বলতেছি না যেটা হবে না। 100% লাউ অথবা কদু, কদু অথবা লাউ যাই বলো, তাই না? হ্যাঁ, ওই যে তোমরা যমজ দেখছো নাকি, যমজ নাটকে বলে না কদু আজাদ, তো তুমি কদু আজাদ না বলে লাউ আজাদ বলো, সমস্যা নাই, তুমি যেভাবেই করো নো প্রবলেম, রেজাল্ট সেম হবে। কিন্তু এটা আমার কাছে একটু মনে হয় যে তোমরা যেহেতু নতুন আসছো একটু প্রবলেম হতে পারে। এটা কিন্তু আরও অন্যভাবেও করা যায়, এটা আরও অন্যভাবেও করা যায়, যেহেতু তোমরা এখন পোলাপান অর্থাৎ ইন্টারে পড়তেছো, এটা কিন্তু আর একটা ফরম্যাট আছে, সেটা দিয়েও আমরা করতে পারি। সেটা আমাদের হলো, দেখো আমি দেখাই তোমাদের, এটা আর একটা সূত্র, এটা তোমাদেরকে এখন অবশ্য দেখাবো না, এটা আর একটা সূত্র আছে, এখানে আর একটা সূত্র আছে, এটা এই সূত্রটাকে বলা হয় তোমার এখানে যে সূত্রটা আছে এটা হলো ফ্যাক্টর দিয়েও করা যায়। তোমাদের বইয়ের পিছনে দেখবা যে একটা ফ্যাক্টরের সূত্র আছে, মানে একটা টেবিল দেওয়া আছে, এনইউটির টেবিল দেওয়া আছে, ওইটা দিয়েও করা যায়। যেমন আমি তোমাদেরকে এক ঝলক একটু দেখাই দেই, অনেক হয়তো বলবা যে স্যার বইয়ের পিছনে এই গ্রাফ দেওয়ার কারণ কি, আমি তোমাদেরকে একটু দেখাই। এই যে দেখো বইয়ের পিছনে তোমাদের গ্রাফ দেওয়া আছে এবং টেবিল দেওয়া আছে। পৃষ্ঠা নাম্বার 866 দিকে তোমরা পাবে, পৃষ্ঠা নাম্বার 866, 67, 64 এভাবেও কিন্তু করতে পারি। কিন্তু এই যে টেবিলটা অর্থাৎ এই ফ্যাক্টরের মান, অর্থাৎ এই যে প্রেজেন্ট ভ্যালু ফিউচার ভ্যালুর যে ফ্যাক্টরের মান, সেই ফ্যাক্টরের মানটা কিন্তু তোমরা এই টেবিল থেকে পেতে পারো। কিন্তু এই টেবিলটা পরীক্ষার হলে ফটোকপি করে নিয়ে যাওয়া যাবে না। তবে যখন তোমরা অনার্সে পড়বা, বিবিএতে পড়বা, যেমন আমরা যখন বিবিএতে পড়ছি, এটা আমরা প্রিন্ট করে পরীক্ষার হলে নিয়ে গেছিলাম, কারণ এখন অঙ্ক অনেক বড় বড় ছিল। তো এইটা তোমরা এইভাবেও করতে পারো, এইভাবে করেও তোমরা কিন্তু অ্যান্সারটা বের করতে পারো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমি ক্লাসটা শেষ করব, তোমাদের এখন একটা বাড়ির কাজ দেই, তোমরা অবশ্যই বাড়ির কাজটা করে আসবা। আমি একটু মুছে রাখি, আমরা এখন বাড়ির কাজ দেবো। বাড়ির কাজ হলে 166 পৃষ্ঠার যে বাকি যে অঙ্কগুলো আছে, সেই বাকি অঙ্কগুলো তোমরা একটু হোমওয়ার্ক করার চেষ্টা করবা। আর হোমওয়ার্ক কিন্তু সবাই দাও না, মাত্র 20 থেকে 25 জনের হোমওয়ার্ক কিন্তু আমরা পাই। বাট রেস্ট যারা আসো, মানে বাকি যারা রেস্টে আসো, তাদের কিন্তু আমি ব্যবস্থা নেব। তোমরা বাড়ির কাজ করবা পৃষ্ঠা নম্বর 166, 2, 3, 4, পৃষ্ঠা নম্বর 166 বাড়ির কাজ থাকবে 2, 3, 4, এটা হোমওয়ার্ক। আর একটা হোমওয়ার্ক দেবো, আরেকটু হোমওয়ার্ক দেবো, কারণ তোমরা এখন বসে আসো, বসে তোমরা ঘুমাইতেছো, তোমাদের একটু কাজ দিতে হবে, তাহলে তোমরা একটু পড়ালেখার ভিতরে থাকবে, নাহলে কিন্তু তোমাদের জং পড়ে যাবে। অনেক আগে এসএসসি পাস করছো তো, জং পড়ে যাবে। যাই হোক, 166 এইগুলো বাড়ির কাজ থাকবে। আর একটা হলো পৃষ্ঠা নম্বর 170, পৃষ্ঠা নাম্বার 170, এখানেও আমি কিছু বাড়ির কাজ দিচ্ছি, আর তোমরা লিখে নাও। 1, 2, 3, 4, 5, 1 থেকে 5 যে কয়টা পারবা, 1 থেকে 5। আমার আশা করা যায় তুমি 6ও পারবা, 1 থেকে 5 ও 6, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। শিক্ষার্থী বন্ধুরা আমি ক্লাসটা এখনই ক্লাসটা শেষ করে দেবো। তবে আবারও বলতেছি, ইফ ইউ মিস মাই টুডেস ক্লাস, নো প্রবলেম, জাস্ট গো টু মাই ইউটিউব চ্যানেল। ইন দ্য ইউটিউব চ্যানেল ইউ মাস্ট ফাইন্ড দ্য প্লেলিস্ট নেম চ্যাপ্টার 3 ফিনান্স ফার্স্ট পেপার, সাবস্ক্রাইব মাই চ্যানেল, হিট দ্য নোটিফিকেশন বেল, দেন ইউ উইল বি এবল টু গেট নিউ ক্লাসেস ফ্রম হুসাইন স্যার, রাইট। আর একটা কথা হলো শিক্ষার্থী বন্ধুরা, এই আজকের ক্লাসের উপরে আমি এর আগে বেশ কিছু ক্লাস নিছি কিশোর বাতায়নে, ওই ক্লাসের লিঙ্কগুলো আমার পেজে দেওয়া থাকবে, তোমাদের মেসেঞ্জার গ্রুপে দেওয়া থাকবে, তোমরা ওইখান থেকে সবাই নেবে। আজকে বিদায় নিচ্ছি, শীত এসে গেছে, অবশ্যই সবাই একটু সচেতন থাকবে। আস্ক ফর মাস্ক, দিস ইজ দ্য মেইন টাস্ক, অর্থাৎ মাস্ক পরে সবসময় বাইরে বের হবা, মাস্ক ছাড়া কখনোই বাইরে বের হবে না। করোনা কিন্তু এখন 4G স্পিডে চলে আসছে, রাইট। অনেকেই কিন্তু মারা যাচ্ছে, অনেকে নতুন করে আক্রান্ত হচ্ছে। ঢাকায় যারা যাচ্ছ খুব সাবধানে যাবে, বা ময়মনসিংহ শহরে যারা যাচ্ছ সাবধানে যাবে, নিরাপদে থাকবে। মনে রাখবে, তুমি আমাদের দেশের কাছে একটা সংখ্যা, বা তুমি তোমার পরিবারের কাছে একটা সম্পদ, ঠিক আছে না, রাইট। 16 কোটি বা 18 কোটি মানুষের ভিতরে তুমি জাস্ট ইজ এ নাম্বার, বাট ইউ আর টোটালি 100% অ্যাসেট ফর ইউর ফ্যামিলি। সো ফ্যামিলির সাথে থাকবে, ফ্যামিলিকে সময় দেবে, বাবা মায়ের কথা শুনবে, সৃষ্টিকর্তাকে স্মরণ করবে, আমার জন্য দোয়া করবা। আজকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।